আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা এসএসসি 2028 অথবা দাখিল 2028 ব্যাচে যারা আছেন আপনাদের জন্য আমি কিন্তু বেশ ভালো রকম ক্লাস দিতেছি। আপনারা করলে আর এগুলা ব্যতীত যে অন্য কোথাও এগুলো প্রাইভেট পড়া বা কোচিং করার কোনো প্রয়োজন পড়বে না। শুধু আমার ক্লাসগুলো ঠিক মতো আপনার মনোযোগ সহকারে করবেন। আপনারা যদি আমাকে ফিডব্যাক দেন আমি রেগুলার কিন্তু এই ক্লাসগুলো আপলোড দিব। আজকে বেশ কিছুদিন পর আপনাদের হায়ার ম্যাথ এই যে দুইটা ক্লাস আমি নিচ্ছিলাম, আজকে 3 নম্বর ক্লাস নিয়ে আসলাম বীজগাণিতিক রাশির উপর। তো যাই হোক, আজকে আমরা বীজগাণিতিক রাশির যে 3 নম্বর লেকচারে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা আজকে পড়ব। তো যাই হোক, আজকে আর আগামী হয়তো আর একটা ক্লাস লাগতে পারে। এই দুইটা ক্লাস আমি টানাই নিব, মানে আজকে একটা নিব, সোমবার একটা নিব। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই বীজগাণিতিক রাশি অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আর আপনাদের ফিজিক্সে কিন্তু একটা অধ্যায় আমি শেষ করে দিয়েছি অলরেডি। এরকম মোট 14টা অধ্যায় আমি আপনাদেরকে কভার করে দিব। তো আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে সবাই করবেন এবং বেশি প্র্যাকটিস করবেন। গ্রুপে অ্যাড হবেন, ওইখানে আপনাদের কোনো সমস্যা থাকলে সমস্যা সমাধান করে দিব। এরপর হচ্ছে আপনাদের অধ্যায় ভিত্তিক আপনাদের বিভিন্ন পরীক্ষা নেব আমি। আমাদের কি করবেন, এই যে নোট, আমি যে প্রশ্ন ক্লাসে বোঝাই বা যা কিছু বোঝাই এগুলো নোট করা, নোট করে আমাকে জমা দিবেন গ্রুপে সবাই। গ্রুপে আমাকে কি করবেন, সবাই জমা দিবেন আমি যা বোঝাই। তো যাই হোক, আমরা গত 2 ক্লাসে ভাগশেষ উপপাদ্য এবং এর বিপরীত উপপাদ্য পর্যন্ত আমরা শেষ করছিলাম। আজকে হচ্ছে আমরা 3টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আগে শিখবো এবং ধাপে আরো সামনের দিকে যাব। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটি প্লে করছেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবেন। আর আসুন শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী এই জিনিসটা কি? সমমাত্রিক বহুপদী একটা কি জিনিস আগে বুঝতে হবে। বহুপদী জিনিসটা কি? বহুপদী তো আমরা সবাই চিনি, বহুপদী আর আগেও আলোচনা করা হয়েছে। মানে একটা বীজগাণিতিক রাশি বা যে কোনো ধরনের একটা রাশি, বিশেষ করে আপনাদের বীজগাণিতিক রাশিটাই থাকবে। আরো বিভিন্ন ধরনের রাশি হয়, বাট ওইগুলো আপনাদের থাকবে না, খুব কম। যেমন ট্রাইগোনোমেট্রিক রাশি আছে, লগারিদমিক রাশি আছে, এক্সপোনেনশিয়াল রাশি আছে, ইনভার্স রাশি আছে, এরকম অসংখ্য রাশি আছে আপনাদের। কিন্তু আপনাদের এই নবম দশম শ্রেণীতে বড়জোর বীজগাণিতিক রাশিটাই ইম্পর্টেন্ট। এরপরে যেহেতু আপনাদের ত্রিকোণমিতি কিন্তু একটা অধ্যায় আছে এবং সূচক লগারিদম অধ্যায় আছে, ওইখান থেকে একটু কি করতে পারে, ওই ফাংশনগুলো দিতে পারে। তো যাই হোক, আমি কি বলছিলাম যে পাওয়ার কখনো ঋণাত্মক অথবা ভগ্নাংশ হওয়া যাবে না, আর হচ্ছে পদ সংখ্যা সসীম হতে হবে। এই দুইটা জিনিস, মানে দুইটা কন্ডিশন যদি কারোর সাথে মিলে সে হবে বহুপদী, আদারওয়াইজ বহুপদী হবে না। এখন যে বিষয়টা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক, দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সমমাত্রিক তার মানে কি, মাত্রা সমান। কার মাত্রা সমান? এখানে যে কয়টা পদ থাকবে, সাপোজ 3টা পদ আছে, 3টা পদ প্রত্যেকটা পদের মাত্রাই সেম হবে। প্রথম পদের মাত্রা 2, দ্বিতীয় পদের মাত্রাও কত হবে? 2 হবে। তৃতীয় পদের মাত্রাও কত হবে? 2 হবে। এরকম, অর্থাৎ যে কয়টা মাত্রা, মানে যে কয়টা পদ থাকবে প্রত্যেকটা পদের মাত্রা সমান হবে। এটা বলা সমমাত্রিক, মানে মাত্রা সমান রাশি। এখন
যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, যেমন যে এটা হতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 2, এই পদের মাত্রা 2। আবার হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এরকম থাকলে আমরা মাত্রা কিভাবে বের করতাম? এই পদে এই এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, যেহেতু দুইটা গুণন আকারে আছে, গুণন আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 1 আর 1 যোগ করলে 2। তাহলে এই পদের মাত্রা 2, এই পদের মাত্রাও 2, এই পদের মাত্রাও 2। দেখেন তিনটা পদ আছে, প্রত্যেকটার মাত্রাই হচ্ছে 2 করে। অথবা আমরা যেভাবে দিতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এরকম দিলাম। আমাদের এগুলা কিন্তু সূত্র আছে, বীজগণিত সাধারণ গণিতের যে অধ্যায়টা ওইখানে আমাদের থাকবে, মানে আজকে অলরেডি আপনারা পড়বেন। আর ওইটাও তো আমরা আলোচনা করছি গতদিন, কিন্তু আমরা সাধারণ গণিত নিয়ে আমরা আলোচনা করছি। যাই হোক, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দেখেন এই পদের মান, এখানে দুইটা পদ আছে, বহুপদী অবশ্যই, কারণ দুইটা পদ আছে এবং পাওয়ার কি কোনো ঋণাত্মক আসছে বা কোনো ভগ্নাংশ আসছে তা আসে নাই। তাহলে ঋণাত্মক বা ভগ্নাংশ আসে নাই এবং পদ সংখ্যা সসীম, মানে কয়টা পদ আছে সেটা আমরা বলতে পারতেছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা কি হবে, বহুপদী। এই বহুপদীর মধ্যে যে দুইটা পদ আছে, এই পদের মাত্রা 3, এই পদের মাত্রাও 3। মাত্রা মানে হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার, এই পদের পাওয়ারও 3, এই পদের পাওয়ারও 3। তাহলে পাওয়ার গুলা কি হয়েছে? সমান হয়েছে, অর্থাৎ মাত্রা কি হয়েছে? সমান হয়েছে। মাত্রা সমান মানে হচ্ছে সমমাত্রিক। এটা একটা বহুপদী, এখানে আমরা বলতে পারি সমমাত্রিক বহুপদী। তাহলে সমমাত্রিক বহুপদী জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যাব হচ্ছে প্রতিসম রাশি। প্রতিসম রাশি এই জিনিসটা এখন আমরা বোঝার চেষ্টা করব। আমি যে টপিকগুলো আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, এগুলো যদি আপনারা একটু মানে বোঝার চেষ্টা করেন আর কি, যদি কোনোভাবে বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক কিছু হবে, মানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের বেসিক অনেক স্ট্রং হবে। অনেকজন এসএসসি পরীক্ষা দিতে যাবে, অথচ ওরা ওদের অনেক বেসিক আছে, ওদের বেসিক নট স্ট্রং, মানে কোনো স্ট্রং হয় নাই, স্ট্রং করতে পারে নাই। গণিতের অনেক বেসিক আছে, ম্যাথের কথা তো বাদ দিলাম, অনেক বেসিক আছে, ওরা পারে না। ইন্টারমিডিয়েটে উঠে ওরা ম্যাথ নেওয়ারই সাহস পায় না, কারণ ইন্টারমিডিয়েটে যাদের বেসিক খুব স্ট্রং, যাদের বেসিক খুব স্ট্রং, নবম দশম শ্রেণী থেকে তারা একদম স্ট্রং করে গেছে, ওরা একমাত্র ইন্টারমিডিয়েটে সায়েন্স নিতে পারে, তাছাড়া কিন্তু পারে না। যাই হোক, বেসিক স্ট্রং করতে হবে, এ কারণে প্রচুর পরিমাণে বোঝার চেষ্টা করতে হবে, অনুধাবন করতে হবে এবং ওইটার নিয়মে নতুন কিছু করার চেষ্টা করতে হবে। কিভাবে? যেমন এটার নিয়মে আর কি কি থাকতে পারে জিনিসগুলা বিভিন্ন প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো বেসিক স্ট্রং হবে, অনেক কিছু শেখা যাবে। প্রতিসম, প্রতিসম রাশি হচ্ছে, আপনাকে একটা রাশি আমি দিব, যে কোনো দুইটা চলকের মাধ্যমে যুদ্ধ করবেন, যে কোনো দুইটা চলকের মধ্যে যুদ্ধ। আর আকারে চক্রক্রমিক, চক্রাকার, অর্থাৎ সবগুলো পদের সাথে যুদ্ধ। কিভাবে? যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন এই যে খুব সিম্পল একটা উদাহরণ, এ বি সি তিনটা আমি যোগ করছি, তিনটার যোগফল যে রাশিটা আমার আছে এখানে, আমি যে কোনো দুইটা পদ আমি ইন্টারচেঞ্জ করব, মানে দুইটার জায়গায় আমি স্থান বিনিময় করব, সেই দুইটা আমি এ এবং বির ক্ষেত্রে দিলাম, অথবা বি এবং সিও দেওয়া যায়, এ এবং সি, মানে যে কোনো দুইটা। কথা হচ্ছে যে কোনো দুইটার আমি স্থান বিনিময় করব। এ আর বির ক্ষেত্রে করি মানে কি, আমি এর জায়গায় বি দিব আর বির জায়গায় এ দিব। যেমন সি কি হবে, সি যেখানে আছে ও এখানেই থাকবে, সির কোনো পরিবর্তন হবে না। আমি সি নিয়ে কি করতেছি না, কাজ করতেছি না, আমি কাজ করতেছি হচ্ছে এ এবং বি নিয়ে। আপনারা এ এবং বি মানে যে কোনো দুইটা নিয়ে কাজ করবেন, প্রতিসমের ক্ষেত্রে যে কোনো দুইটা নিয়ে কাজ করতে হবে।
তাহলে আপনি এর জায়গায় এ এবং বি যেহেতু, তাহলে এর জায়গায় বি লিখবেন আর বির জায়গায় এ লিখবেন, দুটা স্থান বিনিময়। বির জায়গায়, এর জায়গায় হচ্ছে বি প্লাস বির জায়গায় হচ্ছে এ, এতটুকুই। আর সি ছিল যা তাই থাকবে। তাহলে এইটা থেকে আমরা যদি এ এবং বির মধ্যে যদি আমরা একটা চেঞ্জ করি, তাহলে আমাদের রাশিটা এরকম হবে, বি প্লাস এ প্লাস সি। এখন এই যে আগে যে রাশিটা ছিল, পরবর্তীতে যে রাশিটা এসে, এই দুটো রাশির মধ্যে কোনো পার্থক্য নাই। এটা মনে হয় একটু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। আসলে কেন পার্থক্য নাই, কারণ এটাকে কিন্তু আমরা আসলে একটু সাজিয়ে আমরা এ প্লাস বি প্লাস সি লিখতে পারি, অর্থাৎ আমরা আগেরটাই পাই। এই জিনিসগুলো আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। তাহলে যে কোনো দুইটা রাশি আমরা ইন্টারচেঞ্জ কইরা তৃতীয়টা যদি থাকে তাহলে সেটা যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখছি। রাখার পরে যে নতুন একটা রাশি পাইছি, সেটার মান আমার আগে যে মানটা ছিল ওইটার মানের সমানই হইতাছে, মানে কোনো প্রকার চেঞ্জ হয় নাই। আমি তাদের স্থান বিনিময় করছি বা তাদের মানের কোনো পরিবর্তন হয় নাই, সেটা হচ্ছে আমাদের প্রতিসম রাশি। তাহলে এটা হবে আমাদের প্রতিসম রাশি, এটা আমাদের কি হবে, প্রতিসম রাশি। যাই হোক, আপনাদেরকে আমি আরো দুই একটা উদাহরণ দেই। যেমন আপনাদের একটা কাজ দিচ্ছে ওনারা, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স, এটা প্রতিসম নয়। তারা বলছে যে এটা প্রতিসম নয়, কিন্তু চক্রক্রমিক এটা দেখাও যে, মানে দেখাইতে বলছে, অথবা এখানে প্রমাণ করতেও বলতে পারতো, প্রমাণ করো যে অথবা দেখাও যে, এরকম প্রশ্নগুলো কিন্তু আমরা করছি। ওইখানে তারা বলছে যে দেখাও যে এই যে রাশিটা আমাকে দিলাম, তোমাকে দিলাম, এই রাশিটা কোন প্রকার প্রতিসম রাশি হতে পারে না, কিন্তু চক্রক্রমিক। চক্রক্রমিক আমরা সামনে আসবো, আগে যেটা প্রতিসম নয় সেটা আমরা আগে চেঞ্জ করব, মানে এটা আমরা বোঝার অনুধাবন করব। এটা বুঝলেই আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত যে প্রতিসমর যে বোঝাইতে ট্রাই করছি, প্রতিসমটা আপনারা একদম পুরোপুরি বুঝতে পারবেন। তাহলে প্রতিসম মানে কি, আমরা দেখেন এখানে আসছে হচ্ছে টোটালি তিনটা জিনিস আছে এখানে, এক্স ওয়াই এবং জেড। এই তিনটা জিনিস ব্যতীত অন্য কোনো কিছু কিন্তু এখানে নাই। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে আমার আছে এক্স ওয়াই এবং জেড, ঘুরে ফিরে এই তিনটা জিনিসই বারবার আছে, ঘুরে ঘুরে শেষ পর্যন্ত এই তিনটা জিনিসই আমাদের আছে। এই তিনটার বাইরে তো আর কোনো কিছু নাই। আচ্ছা নাই, ভালো কথা। এই তিনটার মধ্যে আমরা কি কি আছে, এক্স ওয়াই এবং জেড, আমরা এই দুইটা নিয়ে যদি আমরা চেঞ্জ করি, যে কয় জায়গায় আমার এক্স থাকবে ওই কয় জায়গায় আমি ওয়াই লিখবো, আর যে কয় জায়গায় আমার ওয়াই থাকবে ওই কয় জায়গায় আমি এক্স লিখবো। তাহলে যেমন আমি শুরুতে যদি যাই, এখানে আমার এক্স আছে, এখানে দিলাম আমি ওয়াই ভাগ, আর জেড তো জেড নিয়ে আমরা কোনো কিছু করতেছি না, জেড যা আছে তাই থাকবে, জেড এর জায়গায় আমরা কোনো কিছু লিখবো না। ওয়াই এর জায়গায় আমরা কত লিখবো, এক্স লিখবো, ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় জেড ই থাকবে, তারপর হচ্ছে জেড এর জায়গায় জেড, এক্স এর জায়গায় হচ্ছে ওয়াই। এবার আমি যে এই জিনিসটা লিখলাম, দেখেন প্রথমে কিন্তু আমাদের থাকার কথা ছিল, যেমন এখানে একটা রাশি থাকতে হবে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই থাকতে হবে, বাট এখানে কোনো জায়গায় আমার এক্স বাই ওয়াই নাই। খেয়াল করছেন? আবার দেখেন ওয়াই বাই জেড, কোনো জায়গায় ওয়াই বাই জেড আছে নাই, জেড বাই এক্স কিছু মিলতেছে না, কিন্তু কিছু কি মিলছে? এখানে এক্স বাই ওয়াই থাকার কথা, আমি যখন এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় এক্স লিখছি, কারণ এই রাশিটা এমন একটা রাশি পাওয়া গেছে আগেরটার সাথে কোনোভাবে তুলনা চলতেছে না, মানে কোনো রকম মিলতেছে না। যেহেতু মিলতেছে না, তার মানে এটা একটা প্রতিসম রাশি নয়।
এটা কিনা প্রতিসম রাশি নয়। তাহলে আপনারা আশা করি এগুলো বুঝতে পারবেন। এরপর আমি চক্রক্রমিকে যাই আপনাদের দেখেন আরো কত সুন্দর উদাহরণ দেই, তখন প্রতিসমটাও যদি একটু কারো সমস্যা থাকে আবার হয়ে যাবে, কারণ প্রতিসম এবং চক্রক্রমিক অনেকটুকুই সেম। চক্রক্রমিক চক্রক্রমিক রাশি এটা হচ্ছে, আমি যদি তিনটা সংখ্যা যদি লিখি এ বি সি, এর পরে বি আসতে পারে, বির পরে সি, সির পরে এসে আবার আমার এ আসবে। মানে চক্রক্রমিকের এরকম একটা সূত্র আমাদের মেনটেন করতে হবে। যেমন আমি যদি একটা বৃত্ত আর্ট করি, আপনাদের বৃত্ত আর্ট করার পরে আমি এখানে বিন্দু দিলাম হচ্ছে কথা কথা এ, এখানে দিলাম হচ্ছে বি, এখানে দিলাম হচ্ছে সি। এখন খেয়াল করেন এই চক্রক্রমিকের ক্ষেত্রে আসলে যে জিনিসটা আমাদের খুব সুন্দরভাবে বোঝা উচিত, আমি যদি সাপোজ এই দিকে যদি ঘুরি, এর দিক থেকে এই দিকে, তাহলে বুঝেন তো এ থেকে প্রথমে আসবে বির দিকে, বিতে আসবে, বি থেকে যাবে সির দিকে, সি থেকে যাবে আবার এর দিকে। তার মানে সি আগে না এ আগে? অবশ্যই কিন্তু সি আগে থাকবে। আমার যদি লিখি এ বি লেখা যাবে, বি সি লেখা যাবে, কিন্তু এ সি কি লেখা যাবে? এ সি কিন্তু লেখা যাবে না। এখানে এ সি লেখা যাবে না, এখানে লিখতে হবে সি এ। আশা করি আপনাদের বুঝাইতে পারছি বিষয়টা। এখানে সি এ আগে লিখতে হবে, কারণ আমি যখন সি এবং এর মধ্যে ই করব তখন দেখবো সি থেকে এর দিকে যাইতেছে, কিন্তু এ থেকে কিন্তু সির দিকে আসতেছে না, এ থেকে সির দিকে আসতেছে না, সি থেকে আমাদের এর দিকে যাইতেছে। তার মানে কি এটা সি এ হবে। তাহলে এটা আপনাদের আমি একটু রিমুভ করে দিই। এরকম তিনটা রাশি যদি আমাকে দেয়, এ মাইনাস বি, বি মাইনাস সি, তাহলে আরেকটা কি হবো? সি মাইনাস এ হবো। এ মাইনাস সি হওয়া যাবে না, সি মাইনাস এ হইতে হবে। তো এরকম হচ্ছে আমাদের আসলে চক্রক্রমিকের ব্যাপারটা। এখন এই চক্রক্রমিকের এই কনসেপ্টটা আমরা বুঝলাম। এখন আমাদের কথা হচ্ছে যে একটা রাশি আমাকে দিল, এই রাশিটা আসলে চক্রক্রমিক কিনা। যেমন এর আগের ম্যাথে আমরা একটা উদাহরণ করছিলাম, x by y প্লাস y by z প্লাস z by x। এইটা আমরা যে কাজটা করব, মানে প্রতিসমর ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা আমরা ইন্টারচেঞ্জ করতাম, বাকি মানে তৃতীয়টা আমাদের যা ছিল ওইটাই থাকবে, ওটা কোনো পরিবর্তন করতাম না। কিন্তু চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা মনে রাখবেন এ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে হচ্ছে সি, সি এর পরিবর্তে আমার হচ্ছে এ। এরকম মানে আমরা প্রত্যেকটা, তাহলে এইটার ক্ষেত্রে কি হবো, এখানে যে এক্স ওয়াই এবং জেড আছে, তাহলে এক্স ক্যালকুলেশন হয় এক্স ওয়াই জেড, তাহলে আমরা এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। দেখেন চক্রক্রমিকের ক্ষেত্রে কিন্তু আমরা এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, আর এক্স এর জায়গায় কিন্তু আমরা জেড বসাইতে পারি না, জেড এর জায়গায় এক্স বসাইতে হয়। শেষের বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং, তো খুব সুন্দরভাবে বুঝবেন। তাহলে এক্স এর জায়গায় হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই। এবার দেখেন এটা কেন আসলে চক্রক্রমিক। এখানে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই আছে, ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড আছে, জেড বাই এক্স, জেড বাই এক্স আছে। তার মানে আগে যে রাশিটা ছিল, পরবর্তীতে আমরা এই চেঞ্জটা করার পরে দেখতে পারলাম যে পরবর্তীতে আমার সেই রাশিটাই আছে, রাশির কোনো পরিবর্তন হয় নাই। তাহলে
এই যে এই ইন্টারচেঞ্জ গুলা, একটা চলকের জায়গায় অন্য আরেকটা চলক আপনি বসাইলেন, বসানোর পরে যদি ওই মানের কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে চক্রক্রমিক হবে। আর প্রতিসমর ক্ষেত্রে যে কোনো দুইটা আপনি ইন্টারচেঞ্জ করবেন, যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হবে আমাদের প্রতিসম। তাহলে প্রতিসম কি, সমমাত্রিক বহুপদী কি এবং চক্রক্রমিক কি, সেগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এবার একটু লেস ইম্পর্টেন্ট একটা জিনিস, এগুলো আপনাদের আসলে আমি কই যেগুলা কোনোদিন পরীক্ষায় আসে না, সুতরাং এবং এগুলা খুবই খুবই একটু টাফ হয়ে যায়, মানে এগুলো সলভ করতে গিয়ে অনেকটুকু মাথায় প্রেসার পড়ে যায়, অনেক গবেষণা করে এগুলার সমাধান করতে হয়। বা একটা উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে, আবার নিজের 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। তো যাই হোক, এই উৎপাদক বিশ্লেষণগুলো আবার কোনোদিন পরীক্ষায় আসেও না। চক্রক্রমিকে যেমন আপনাদের বেশ কিছু উৎপাদকের বিশ্লেষণ আছে, এই উৎপাদকের বিশ্লেষণগুলো এখানে খুবই খুবই, যেমন এই যে উদাহরণ 15, উদাহরণ 16, হ্যাঁ উদাহরণ 17, এরকম বেশ কিছু উৎপাদকের বিশ্লেষণ আছে। এই বিষয়গুলা মানে এই কিছু বড় বড় কিছু উৎপাদকের বিশ্লেষণ আছে এই অধ্যায়ে। এই উৎপাদকের বিশ্লেষণগুলা একদম কাটা দিয়ে দিবেন বই থেকে, একদম রিমুভ করে দিবেন। এগুলা কোনোদিন পরীক্ষায় আসবেও না, কোনোদিন শেখার প্রয়োজনও করবে না। আর এগুলা না শেখার কারণে যে পরবর্তী কোনো টপিক আছে কিনা, যে আসলে এগুলা যদি না শিখি, যেহেতু তারা বইয়ে দিচ্ছে, এখন এই টপিকগুলো যদি আমরা না শিখি তাহলে কি পরবর্তীতে আমরা মানে কোনো একটা টপিক বুঝতে আমাদের অসুবিধা হবো কিনা, পরবর্তীতে আমরা যখন আরেকটা ক্লাসে উঠবো তখন আমাদের এই টপিকগুলা থেকে কোনো প্রশ্ন থাকবে কিনা, উত্তর হচ্ছে না। এগুলা শেখার কোনো প্রয়োজন নাই, এগুলার কোনো ভ্যালু নাই। আমাদের ইন্টারমিডিয়েটে এটার সাথে রিলেটেড একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে নির্ণায়ক। তবে ওইখানে যাই আর একটু অন্যভাবে আমরা শিখবো। নির্ণায়কটা আমরা অন্যভাবে শিখবো, তখন আমাদের এটা প্রয়োজন পড়বে না। এটার আপডেট হচ্ছে নির্ণায়কটা আমরা যখন শিখবো তখন দেখবেন যে আসলে এগুলা যদি আপনারা একটু পারতেও পারেন, নাও পারতে পারেন, কিন্তু এটারই আপডেট যদি নির্ণায়ক, কিন্তু নির্ণায়কটা আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন। আর নির্ণায়কটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে। তাহলে এখানে আমাদের এখন কি জানতে হবে, আমরা কি জানলাম, সমমাত্রিক বহুপদী, প্রতিসম এবং চক্রক্রমিক আমরা শিখছি। এবার হচ্ছে আমরা কিছু সূত্র শিখব, এই সূত্রগুলা আপনারা নোট করবেন। সূত্র আমরা প্রথম যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে চক্রক্রমিক, এটা পড়ছি এখানে লেখে সূত্র। এই অধ্যায়ের জন্য আমরা কিছু সূত্র এখন আপনাদেরকে দেই, এই সূত্রগুলো আপনারা একটু মুখস্থ রাখবেন। সেটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা সমান কি লেখা যায়, এটা সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি, এরপর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। খুব বিশাল একটা সূত্র মনে হইলেও এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সূত্র দিয়ে আমাদের 9, 10-এ অনেক ম্যাথ আছে এবং ইন্টারমিডিয়েটে অনেক ম্যাথ আছে। সো এই সূত্রটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রের প্রমাণ এখানে দেওয়া আছে, বাট প্রমাণ আপনাদের দরকার নাই, প্রমাণ পড়তে বলি না, প্রমাণ পড়ার কোনো দরকার নাই। এবং এটা থেকে আমরা আরেকটা জিনিস পাই, আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই একটা করে সূত্র থাকে, একটা করে অনুসিদ্ধান্ত থাকে। অনুসিদ্ধান্ত থাকে না এগুলা, যেমন বীজগণিতে ছিল a প্লাস বি হোল স্কোয়ারের কি সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এরকম ছিল না? তো এখানেও আমাদের এটা হচ্ছে সূত্র, আর একটা অনুসিদ্ধান্ত আছে। এটা অনুসিদ্ধান্ত হচ্ছে হাফ a প্লাস বি প্লাস সি
a মাইনাস বি হোল স্কয়ার এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এই জিনিসগুলো আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। এবং আরো দুইটা অনুসিদ্ধান্ত আপনাদেরকে দেই, এই দুইটা অনুসিদ্ধান্ত আপনারা করবেন। তো এই সূত্রগুলো আপনাদের খুবই সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। এবং এই সূত্রগুলো দিয়ে আপনাদের আমি দুই একটা ম্যাথ আমি করাই দিব আজকে। এই দুই একটা ম্যাথ করানোর মাধ্যমে আমরা ক্লাস শেষ দিব। আর আমরা আগামী ক্লাসে আর একটা টপিক আছে, ওই টপিকটা পড়লেই আমাদের শেষ হয় এই সম্পূর্ণ অধ্যায়। ওই 4 নম্বর ক্লাসে একটা টপিক আছে যেটার নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশটা আমরা আগামী ক্লাসে শিখবো এবং এর মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ দিব। তাহলে আরেকটা সূত্র হচ্ছে, যদি দেখেন যদি হয় এরকম যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, মানে a প্লাস বি প্লাস সি যদি 0 দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3abc আপনি জানেন। এটা আসলে কোনো সূত্র কিনা, আসলে এটা কি আসলে কোনো সূত্র হয়? আপনারা আপনাদের যে সাধারণ গণিত বইটা আছে, এই সাধারণ গণিত বইটা মানে গণিত বই যেটা, এই গণিত বই আপনি 3.2 এ যাবেন। 3.2 আপনি যে অনুশীলনের যে ম্যাথগুলা, ওইখানে আপনি দেখতে পারবেন 12, 13 অথবা 13 নম্বর ম্যাথ মনে হয় আছে একটা, আমার মনে হয় 14, 15 নম্বর একটা আছে। এরকম দুই একটা ম্যাথ আপনাদের ওইখানে আছে। ওইখানে মানে বইয়ের সরাসরি ম্যাথ আর কি, যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে প্রমাণ করা যায় এত সমান এত, এরকম একটা সূত্র আর কি আছে আপনাদের, মানে ম্যাথ আছে। তো সেখান থেকে আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন, এটা একদম মুখস্থ করতে হবে। আবার এই যে সূত্রটা, এটার আবার বিপরীত একটা সূত্র আছে। বিপরীত বলছে কি? বিপরীত বলছে যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটার সমান যদি 3abc হয়, তাহলে a প্লাস বি প্লাস সি 0 হবে। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করতে, এটা হচ্ছে a b এবং c এই তিনটা জিনিস সমান হবে। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যদি 3abc হয়, সেক্ষেত্রে a প্লাস বি প্লাস সি 0 হবে এবং a b c কি হবে? সমান হবে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাগুলো ইউজ করে আমি সমাধান করতে পারবো, এর বাইরে আর আমার কোনো কিছু লাগবে না। এগুলো অ্যাপ্লাই করে আমি সমাধান করতে পারবো। যাই হোক, আপনাদের এখন আমি দুইটা ম্যাথ দেখাই, দুইটা না একটা দেখাই। একটা দেখালে আপনারা এই সূত্র যেহেতু পুরোপুরি অনেকগুলো সেম, একটা পারলেই আপনারা করতে পারবেন। যেমন আপনাদের আমি অনুশীলনীতে যদি যাই, অনুশীলনীতে আপনাদের দুইটা ম্যাথ আছে, একটা আমি নিজে করে দিব আর একটা আপনারা বাসায় করবেন। যেমন এখানে দেওয়া আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এটা হচ্ছে 3/abc। এখন এটা আর এটা যদি সেম হয়, তাহলে এখানে প্রমাণ করতে বলছে যে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল হচ্ছে 0 এবং এই তিনটা হচ্ছে সমান। করার জন্য আমরা কি করব? এটা হচ্ছে আমরা এই যে 1/a কিউব এটাকে লিখব 1/a হোল কিউব, এটা লিখবো হচ্ছে আমরা 1/b হোল কিউব, আর এটা হচ্ছে 1/c হোল কিউব। আর এখানে আগে আছে প্লাস, এই পাশে আসলে -3 ইনটু এটাকে আমরা ভাঙাইয়া
1/a ইন্টু 1/b ইন্টু 1/c দিয়া এবার শূন্য দিতে পারি। দেওয়ার পরে আমরা সাধারণত দেখেন আমরা ম্যাথ সলভ করার সময় আমরা কোন জিনিসটা বেশি ইউজ করি? অনুসিদ্ধান্ত। এটার যে অনুসিদ্ধান্তটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে হাফ a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, এরপর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস সূত্র লিখলাম এবং এটা সমান হচ্ছে 0, এটা সমান 0 দিলাম। এখন আপনারা এই জিনিসগুলো একটু নোট করবেন। এখানে দুইটা কথা আপনাদের আমি বলবো, এই দুইটা কথা আপনাদের অবশ্যই অবশ্যই খাতায় মাথায় মানে আপনার সব জায়গায় যত জায়গা আছে মাথায় খাতায় হাতে বইয়ে স্লেটে চকে ঘরে বাহিরে সব জায়গায় আপনারা এটা সেভ করে রাখবেন, যাতে যে কোনো জায়গায় গেলে আপনার এই জিনিসটা মনে পড়ে, এটা যেন আপনাদের সমস্যা না হয়। তো সেই জিনিসটা কি? এই যে এখানে দুইটা কথাই বলবো, দুইটাই ইম্পর্টেন্ট। এখানে যে রাশিটা আছে আর এখানে যে সম্পূর্ণ রাশিটা আছে, এই দুইটা রাশি কিন্তু গুণন অবস্থায় আছে, কারণ ব্র্যাকেট দুইটা রাশি গুণন অবস্থায় আছে এবং এই দুইটার গুণফল দেখেন 0। ওই পাশে একদম শেষের দিকে হয়তো দেখা যাইতেছে না, 0 কিন্তু হয়েছে। দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা প্রত্যেকটা সমানে শূন্য দিতে পারি, হাফের কোনো ভ্যালু নেই। আমরা 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান শূন্য দিতে পারি, অথবা আমরা যে কাজটা করতে পারি দেখেন এখানে হচ্ছে আমাদের আরেকটা কথা, আমরা a টুকু সমান শূন্য দিতে পারি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার। এই যে বিশাল একটা রাশি, এটা সমান আমরা শূন্য দিব। দেখেন এখানে আবার এটার সমান যদি শূন্য হয় সেখানে আবার আরেকটা জিনিস ঘটনা ঘটতেছে, যে কয়েকটা রাশির বর্গের সমষ্টি শূন্য, কয়েকটা রাশির বর্গের সমষ্টি শূন্য, কয়েকটা রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে আমরা প্রত্যেকটা সমানে শূন্য দিতে পারি, অর্থাৎ 1/a মাইনাস 1/b সমান শূন্য দিতে পারি, আবার হচ্ছে 1/b মাইনাস 1/c সমান শূন্য দিতে পারি। তাহলে আপনারা এখানে যে কাজটা করবেন, a b c লসাগু নিলে আপনারা যদি ভগ্নাংশের যোগটা শুধু করেন তাহলে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল হয় 0, আর এখানে এই পাশে যেটা ভাগাকার আছে এই পাশে যেটা গুণন হয়ে যায় তাহলে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল হচ্ছে 0। আর এখানে আমরা এই 1/b এর পাশে মাইনাস আছে ওই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে 1/a হয়ে যাবে 1/b সমান আর গুণন করলে আমরা a ইকুয়াল b পাবো। এখানে সেম ভাবে যদি আমরা কাজ করি তাহলে b ইকুয়াল c পাবো। তার মানে a b c, a এবং b সমান b এবং c সমান, তার মানে কি? সুতরাং a ইকুয়াল b ইকুয়াল c। তাহলে দুইটা কথা কি ছিল, যে দুইটা বা তিনটা বা যে কয়টা থাক রাশি আছে, বীজগাণিতিক রাশি বা ত্রিকোণমিতিক রাশি বা বিভিন্ন কিছু রাশি আছে, রাশিগুলার গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা রাশির সমান শূন্য হবে। আরেকটা হচ্ছে কয়েকটা রাশির বর্গের সমষ্টি, প্রত্যেকটা বর্গ করা হয়েছে, স্কয়ার করা হয়েছে, এবং এগুলোর সমষ্টি কয়েকটা রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় সেক্ষেত্রেও প্রত্যেকটা রাশি সমান শূন্য হয়। যেমন এই যে এতটুকু সমান শূন্য, এতটুকু সমান শূন্য, এরকম দিতে পারে। আমরা এটা সমান শূন্য দিতে পারতাম, যাই হোক ওইটা আমাদের আবার প্রয়োজন নাই, কারণ এখানে এটা আমাদের দেখতে পাচ্ছি যে a এবং b সমান, মানে এই দুটো সমান, আবার
এ বি এবং সি সমান, তার মানে কি এ এবং সি সমান এটা কি, আর আমরা মুখে বুঝতে পারি। তাহলে এই ছিল আমাদের এই 8 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আপনারা যদি বুঝেন তাহলে আপনারা 9 নম্বর ট্রাই করবেন। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা আগামী দিন হচ্ছে আংশিক ভগ্নাংশ পড়ার মাধ্যমে এই অধ্যায়টি খুব সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।